কিন্তু রনক, আমারও মনে হয় তোমার এবার বিয়েটা করে নেওয়া উচিত। আবার বিয়ে? শোনো রনক, মানুষের জীবনে একবারই বিয়ে হয়, এটা একটা লেম লজিক। প্রয়োজন হলে মানুষ দুবার বিয়ে করবে, এতে তো দোষের কিছু নেই। আমিও দোষের কথা বলছি না ভাবি, কিন্তু আমার তো প্রয়োজন নেই। একটা মানুষ সারা জীবন একা থাকতে পারে না রনক। আপাতত আমার সমস্যা হচ্ছে না ভাবি, যদি পরে মনে হয় বিয়ে করার প্রয়োজন তাহলে করে নেব, এখন তো প্রয়োজন দেখছি না। তোমার এখন প্রয়োজন না মনে হলেও আমার মনে হয় এটাই উপযুক্ত সময়। ভাবি প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, এখন তুমিও মায়ের মতো শুরু হয়ে যেও না। বিয়ের বিষয়টা কয়েকদিনের জন্য সাইলেন্টে রাখো প্লিজ। অনেক তো সাইডে রাখলাম, আর কত? আরও কয়েকটা দিন প্লিজ। মনে হয় না এবার তুমি আর বিয়ে এড়িয়ে যেতে পারবে। কেন? আম্মার সঙ্গে কথা হয়েছে তোমার? আর না তো। উনি কিন্তু খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো। ভাবি তুমি একটু মাকে বোঝাও, বলো এসব বাচ্চা মা ছেড়ে দিতে। আমি বাচ্চা না যে আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। বিয়ে করতে বললে আর আমি লাফিয়ে লাফিয়ে বিয়ে করতে চলে যাব? বিয়েটা জীবন নয়। আমি একটা অ্যাডভাইস দিই রনক। বলো, শুনছি। তুমি যদি একান্তই সাবাকে বিয়ে করতে না চাও, তাহলে নিজের পছন্দের কাউকে বিয়ে করতে পারো। যদি তোমার নজরে এমন কেউ থাকে, তাহলে তাকেই না হয় বিয়ে করে ফেলো। কিন্তু এবার তোমাকে বিয়ে করতেই হবে। সব সমস্যার সমাধান হচ্ছে তোমার বিয়ে। আম্মা চাই তুমি বিয়ে করো। বিয়েটাই জীবন নয়, তবে বিয়ে জীবনের অনেক বড় একটা ফ্যাক্ট, যা চাইলে এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু মা চায় আমি সাবাকে বিয়ে করি। তুমি যার সাথে ভালো থাকবে আম্মা তাকেই মেনে নেবে, দেখে নিও। আমার জন্য তুমি সবচাইতে বেশি জরুরি, সাবা না। উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে এসে তানিয়া রৌনকের কাঁধে হাত রেখে বলে, আমার কথাগুলো একটু ভেবে দেখো, এই সমস্যার একটা সমাধান হওয়া প্রয়োজন রনক। রৌনককে তার ভাবনার হাতে ফেলে সন্তর্পণে বেরিয়ে যায় তানিয়া। ভাবি বেরিয়ে যেতেই উঠে বারান্দায় গিয়ে সিগারেট জ্বালায় সে। সিগারেটটা বাম হাতে নিয়ে ডান হাতে ট্রাউজারের পকেট থেকে মোবাইল ফোন বের করে আজ সকালে চিত্রলেখার তোলা একটা ছবি বের করে। হাসপাতালের বেডে চিত্রলেখা যখন বেহুশ হয়ে ঘুমিয়েছিল, তখন এই ছবিটা তুলেছিল রৌনক। কেন তুলেছে তা সে নিজেও জানে না। চিত্রলেখার ছবিটার দিকে তাকিয়ে থেকে সিগারেটে লম্বা করে আরেকটা টান দিয়ে তানিয়ার বলে যাওয়া কথা ভাবতে লাগে। তার নিজের পছন্দের কেউ কি আছে? আবার কি সে কাউকে পছন্দ করতে পারবে, ভালোবাসতে পারবে? ভালোবাসা কি বসন্তের মতো নাকি? বছর ঘুরে যেমন বসন্ত আসে, তেমনি কি মানুষের জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেলে আবারও নতুন করে ভালোবাসা আসে? রৌনক চিত্রলেখার বাসার নীল রঙের লোহার গেটটার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যাবে কিনা বুঝতে পারছে না। তার এভাবে চলে আসাটা হয়তো উচিত হয়নি। কেন যে আসতে গেল সে? এভাবে চোখের বসে কাজ তেমন একটা করে না রৌনক, কিন্তু আজ কি হলো কে জানে। সকালে ঘুম ভাঙতেই মনে হলো একবার চিত্রলেখাকে দেখতে পারলে ভালো হতো। এখন কেমন আছে কে জানে। শরীরটা আগের চাইতে ভালো না আবার বিগড়ে গেল। শরীর খারাপ করলে যে এই মেয়ে কাউকে বলবে না, তা রৌনকের বোঝা হয়ে গেছে। এমনকি নিজে থেকে ডাক্তারও দেখাবে না। পুরোপুরি সুস্থ আছে কিনা দেখার তাগাদা অনুভব করে এই পর্যন্ত ছুটে আসা রৌনকের। কিন্তু গেট পর্যন্ত এসে এখন ভেতরে যেতে ইতস্তত লাগছে। মনে হচ্ছে তার এভাবে চলে আসাটা বোকামি হয়েছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রৌনক। এই গাড়িতে ফিরে যাওয়ার জন্য পেছনে ঘুরতে নেয়, তখনই চিত্রলেখার বাড়ির নীল লোহার গেটটা খট করে খোলার শব্দ হয়। রৌনক আর গাড়িতে গিয়ে বসতে পারে না। তার আগে গেটটা খুলে বেরিয়ে আসে একটা ছেলে। ছেলেটার সাথে রৌনকের পরিচয় না থাকলেও চিনতে পারছে সে এটা চিত্রলেখার ভাই হবে। চেহারায় মিল পাওয়া যাচ্ছে। গেট খুলে বেরিয়ে রৌনককে দেখে একবার তার পেছনে থাকা গাড়িটার দিকে তাকায় চয়ন। এত দামি গাড়ি চড়ে আসার মতো আত্মীয় স্বজন ওদের নেই। গতরাতে বাড়ি ফিরে চারুর মুখে শুনেছে বড় বোনকে তার অফিসের বস ইয়া মস্ত বড় গাড়ি করে নামিয়ে দিয়ে গেছে, যদিও তার নিজের চোখে দেখা হয়নি। তবে এই মুহূর্তে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে চয়নের মনে হচ্ছে ইনি হয়তো চিত্রলেখার বসই হবেন। লোকটার পরনে কাপড় চোপড় দেখেও বোঝা যাচ্ছে বেশ দামি। একবার লোকটার পায়ের দিকে তাকায় চয়ন। অ্যাডিডাস ব্র্যান্ডের একজোড়া বেশ দামি স্নিকার্স পরিধানে, অ্যাডিডাস লেখা নকল টি শার্ট ফুটপাতে বা ভ্যানে পাওয়া যায় 150 বা 200 টাকায়। সেরকম বেশ কয়েকটা টি শার্ট চয়নের আছে, কিন্তু এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক যে কোনো লোকাল বা নকল জিনিস পরেননি তা বুঝতে অসুবিধা হচ্ছে না ওর। রৌনক কিছু বলে না, চুপচাপ তাকিয়ে রয়ে কেবল। চয়ন নিজেই বলে, আপনি কি আপার কাছে এসেছেন? কেমন কেমন করে যেন তাকায় রৌনক। তা দেখে চয়ন নিজের কথা সংশোধন করে বলে, কাউকে খুঁজছেন? চিত্রলেখাকে দেখতে এসেছি। আপনার পরিচয়? হাত বাড়িয়ে দিয়ে রৌনক বলে, আমি রনক জামান, চিত্রলেখার বস। ভেতরে আসুন প্লিজ। হাত বাড়িয়ে দিয়ে রৌনকের বাড়িয়ে দেওয়া হাতের সাথে হাত মেলায় চয়ন। মনে মনে যা ভেবেছিল ঠিক তাই হলো। ভেতরে প্রবেশ করতে করতে রৌনক জিজ্ঞাসা করে, এখন চিত্রলেখার শরীর কেমন? এসেছেন যেহেতু আপনি নিজের চোখেই দেখে নিন না হয়।
চয়নের কথাটা কেমন রহস্য লাগে রৌনকের, কিন্তু সে কথা বাড়ায় না। ততক্ষণে ওরা উঠান পেরিয়ে বারান্দার সামনে এসে দাঁড়িয়েছে। এতটুকু এসেই থমকে দাঁড়ায় রৌনক চিত্রলেখাকে দেখে। চয়ন একপাশে সরে দাঁড়িয়েছে। চিত্রলেখা এখনো রৌনককে খেয়াল করেনি। খেয়াল করবে কিভাবে, সে তো ব্যস্ত নিজের কাজে। হাতে তার এক বালতি কাপড়, দেখে বোঝা যাচ্ছে বালতি ভরা কাপড়গুলো সে মাত্রই ধুয়ে বেরিয়েছে। কপালময় ঘামের ছড়াছড়ি। ওড়নাটা ঘুরিয়ে এনে কোমরের কাছে বাঁধা। কামিজের সামনের অংশ অনেকটাই পানিতে ভিজে গেছে। আটপৌড়ে বাঙালি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় মেয়েদের জীবন কেমন হয় এই মুহূর্তে চিত্রলেখাকে দেখলে তার সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। কিন্তু রৌনকের চোখে মুখে জুড়ে ছড়িয়ে রয়েছে মুগ্ধতা। দেখা না করে ফিরে গেলে এমন মনোমুগ্ধকর একটা দৃশ্য তার এই জীবনে দেখা হতো না। ফিরে গেল আজীবনকার আফসোস রয়ে যেত তার। ভেজা কাপড়ের বালতি হাতে বারান্দা পেরিয়ে বাইরে আসার জন্য পা বাড়াতেই মুখ তুলে রৌনককে দেখে থমকে দাঁড়ায় চিত্রলেখা। একবার নিজেকে দেখে নিয়ে আবার রৌনকের দিকে তাকায় সে। দৌড়ে ভেতরে চলে যাবে না সামনে এগিয়ে সে কুশলাদি বিনিময় করবে চিন্তা করে পায় না। পালিয়ে গেলে বিষয়টা লজ্জাকর হয়ে দাঁড়াবে। তবে এই মুহূর্তে কোনোভাবে নিজের বাড়ির আঙিনায় মানুষটাকে কল্পনাও আশা করেনি চিত্রলেখা। কিন্তু তার ভাবনা কল্পনাকে মিথ্যে করে দিয়ে সত্যি সত্যি মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। বালতিটা হাত থেকে নামিয়ে এক কদম এগিয়ে এসে অবাক হওয়া দৃষ্টি নিয়ে সরাসরি রৌনকের চোখের দিকে তাকিয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে, আপনি এখানে? তোমায় দেখতে এলাম। এখন কেমন আছো তুমি? ভালো আছি। আসলে যে ভালো আছো তা তো তোমাকে দেখেই বুঝতে পারছি মেয়ে। কে বলবে গতকালই তুমি বেহুশ হয়ে হাসপাতালে গিয়েছিলে? না দেখলে কেউ বলতেই পারবে না। কথাগুলো মনে মনে ভাবে রৌনক। মুখে আর কিছু বলে না, কেবল মুচকি হাসে, হাসার চেষ্টা করে। এমনিতেই চিত্রলেখাকে দেখে তার চোখ হাসছে। সেই হাসি অনেক কষ্টে সংযত করে রেখেছে সে। রৌনক চায় না চিত্রলেখা টের পেয়ে যাক তার অজানা এই হাসি খুশির কারণ। আজ শুক্রবার, তাই সবাই বাসায়। এবার ভেতর থেকে বেরিয়ে আসে চারু। রৌনককে দেখে সে চোখ জোড়া ড্যাব ড্যাব করে এগিয়ে এসে বড় বোনকে ঠেলা ধাক্কা দিয়ে বলে, দেখছো আপা, আমি বলছিলাম না তোমাকে? চারুর কথা শুনে চোখ গরম করে ওর দিকে তাকিয়ে চিত্রলেখা বলে, দিব একটা কানের নিচে। ও মা, আমি তো। একদম চুপ। ধমক দিয়ে কাপড়ের বালতিটা চারুর হাতে ধরিয়ে দিয়ে আরো বলে, কাপড়গুলো মেলে দে। মেহমান আসছে আপা, ওনার চাইতে কি কাপড় বেশি হয়ে গেল? চারু। বড় বোনের গরম চোখ দেখে চারু আর কিছু বলার সাহস পায় না। পাশ থেকে চয়ন বলে, তোমরা আবার শুরু হয়ে গেলা? গেস্ট আসছে, এতটুকু তো খেয়াল করো। হয়েছে, তোকে আর পাকনামো করতে হবে না। যে এই কাজে যাচ্ছিলি সেটা কর গিয়ে। চয়নকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা রৌনকের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি ভেতরে আসুন প্লিজ। চয়ন বেরিয়ে যাওয়ার আগে রৌনককে বলে, আপনি কিন্তু যাবেন না। আমি ছোট একটা কাজে যাচ্ছি, জলদিই ফিরে আসবো। আজ আমাদের সাথে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাবেন প্লিজ। চয়নের আবদার শুনে শুধু রৌনক নয় চিত্রলেখাও খানিকটা অবাক হয়। অবাক হয়ে বলে, কি যা বলছিস? উনি কি আমাদের মতো গরিবের বাসায় খাবেন নাকি? বারে আপা, উনি থাক বা না থাক, তুমি না খাইয়েই ছাড়বে কেন? একদম ছাড়বে না ওনাকে বলে যাচ্ছে, এসে যেন পাই। চয়ন আর অপেক্ষা করে না, যে পথ দিয়ে এসেছিল সেই পথ ধরেই বেরিয়ে যায়। মূলত 1 কেজি গরুর গোস্ত কিনতে যাচ্ছে সে। চিত্রলেখা এখনো বেতন পায়নি। লিখন টিউশনির টাকা পেয়েছে, সেখান থেকে 1000 টাকা বড় বোনকে দিয়ে বলেছে 1 কেজি গরুর গোস্ত আনিয়ে রান্না করতে। গত মাসে একদিনও গরুর গোস্ত খাওয়া হয়নি। তার আগের মাসে অবশ্য 2 দিন খাওয়া হয়েছিল, কিন্তু গত মাসে কিছু সাংসারিক টানাটানি থাকায় গরুর গোস্ত খাওয়ার মতো বিলাসিতা করা হয়নি। চিত্রলেখা হিসাব করে দেখেছে এই মাসে বেতন পাওয়ার পর তার নিজের হাত খরচের জন্য যতটুকু লাগে সেটাও সম্পূর্ণ থাকবে না। প্রথমে গরুর গোশত আনতে তার মন সায় দেয়নি, কিন্তু গোশতের কথা শুনতেই চারু চয়নের চোখ জোড়াও ঝলমল করে উঠেছিল। তা দেখে আর আপত্তি করতে পারেনি সে। না হয় এই মাসে 10 দিন পায়ে হেঁটে অফিসে যাবে, তাও ভাই বোনগুলো মাত্র একটা দিন গোশত খাওয়ার শখ করেছে। এতটুকু আবদার সে অপূর্ণ রাখতে পারবে না। রৌনক মনে মনে বলে, আমার জায়গায় লাভি হলে নিশ্চয়ই হাত ধরে টেনে দুপুরে খাবার খাইয়ে ছাড়তে। আমি খেলে তো তোমার জাত চলে যাবে। ভাই বোন দুটোকে বিদায় করে দিয়ে চিত্রলেখা রৌনকের মুখের দিকে তাকিয়ে আবারও বলে, ভেতরে আসুন প্লিজ। রৌনক আর কোনো কথা বলে না, চুপচাপ চিত্রলেখার পেছন পেছন ভেতরে এসে বসে। বন্ধের দিন একটু বেলা করে ঘুম থেকে উঠে লিখন। আজও দেরি হয়েছে তার। এখন বাজে বেলা 11:30। নিজের ঘর থেকে বেরিয়ে আসতে আসতেই লিখন বলে, 1 কাপ চা দাও আপা। বেরিয়ে এসে ড্রয়িং রুমে বসা ভদ্রলোককে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে বোনের দিকে তাকায় লিখন। তা দেখে চিত্রলেখা পরিচয় করিয়ে দিয়ে বলে, আমার বস গতকাল যার কথা বললাম। এগিয়ে এসে রৌনকের দিকে হাত বাড়িয়ে দিয়ে লিখন বলে, আপনাকে অনেক ধন্যবাদ গতকাল আপার পাশে থাকার জন্য। লিখনকে কথা শেষ করতে না দিয়ে রৌনক নিজেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, ইটস ওকে, শি ইজ মাই রেসপন্সিবিলিটি। ইট ওয়াজ মাই ডিউটি টু টেক কেয়ার অফ হার।
রৌনকের কথা শুনে মুগ্ধ নয়নে তার দিকে তাকায় চিত্রলেখা। এ জীবনে কেউ কোনোদিনও বলেনি সে তার দায়িত্ব। চিত্রলেখা তো নিজের কাঁধে ছোট ভাই বোনদের দায়িত্ব বয়ে বেড়াচ্ছে। কেউ তো কখনো এভাবে তাকে বলেনি। অবশ্য মামুন চায় তার দায়িত্ব নিতে সদা প্রস্তুত, কিন্তু চিত্রলেখা নিজেই সম্মতি দিতে পারে না। আগ বাড়িতে মামুনের পেতে রাখা হাত ধরতে পারে না আজীবনের জন্যে। এতে বড় দ্বিধা তার, বাধাও আছে অগণিত। চিত্রলেখা বলে, বউ সেখানে, ওনাকে সঙ্গ দিয়ে আমি তোদের জন্য চা নিয়ে আসছি। রৌনক বসতে বসতে বলে, আমার জন্য ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। মুচকি হেসে চিত্রলেখা বলে। আমি এক্ষুনি আসছি। সে চলে যেতেই লিখন বলে, আমাদের বাসায় চা সবসময় বানানো থাকে। আমরা সবাই আপার হাতের বানানো চা অনেক পছন্দ করি। কেবল হাসে। রৌনক মুখে কিছু বলে না। সে নিজেও চিত্রলেখার চায়ের ভক্ত হয়ে গেছে ইতিমধ্যে। একবার আশেপাশে দেখে নিয়ে রৌনক জিজ্ঞাসা করে, তোমার খালাখালুকে দেখছি না যে, ওনারা বাসায় নেই? খালুর এক আত্মীয় অসুস্থ, তাই খালাকে নিয়ে গ্রামের বাড়িতে গেছে দেখতে। হয়তো বেশি দিন বাঁচবে না, তাই দেখতে যাওয়া আর কি। ও, চিত্রলেখা যত জলদি গিয়েছিল তার চাইতেও বেশি জলদি ফিরে আসে নাস্তার ট্রে নিয়ে। এক কাপ চা রৌনকের দিকে এগিয়ে দেয়। চায়ের কাপে চুমুক দিয়ে লিখন জিজ্ঞাসা করে, আপনি এসে ভালোই হইল। আপনার সামনাসামনি ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আবার ধন্যবাদ কেন? গতকাল আপনি আপার জন্য যা করেছেন, ও প্লিজ, নট এগেইন। তবুও আমার উচিত আপনার ধন্যবাদ আদায় করা। কিন্তু আমি বুঝতে পারছি না, কেন তোমার দল বেঁধে আমাকে ধন্যবাদ জানাচ্ছ? আমার দায়িত্ব আমি পালন করেছি, সেটার জন্য কেন আমায় ধন্যবাদ বলতে হবে? লিখন হয়তো আরো কিছু বলতো, কিন্তু রৌনক আর তাকে সেই সুযোগ দেয় না। বাধা দিয়ে বলে, আমি তোমাদের থেকে ধন্যবাদ নিতে আসিনি, তাই এই ধন্যবাদের টপিকটা এখানে সমাপ্ত হলে আমার জন্য ইজি হয়। রৌনকের কথা লেজ ধরে চিত্রলেখা আবারও জিজ্ঞাসা করে, তা বললেন না, এই সময় কি মনে করে আসা হলো? অফিসের কোনো কাজে? বললাম তো তোমায় দেখতে এসেছি, তুমি কেমন আছো তা জানতে। শুধু আপাকে দেখতেই নাকি? এবারে প্রশ্নটা চারু করে ভেতরে আসতে আসতে এতক্ষণ সে আঙিনায় কাপড় মেলতে ব্যস্ত ছিল। চিত্রলেখা ধমক দিয়েছিল বলে নয়তো ও এখান থেকে নড়তই না। এক মুহূর্ত চারুর দিকে তাকিয়ে রৌনক বলে, শুধু দেখতে না, একটা জিনিস দিতে এসেছি। কি দিতে? রাজ্যের আগ্রহ চারুর চোখে মুখেও। সুযোগ পেতেই বড় বোনকে নানা রকম ইশারা করছে। শুধুমাত্র এই মুহূর্তে এখানে রৌনক উপস্থিত ছিল বলে সে চারুকে বিশেষ কিছু বলতে পারছে না, তা না হলে এতক্ষণে কান মলে দিত। রৌনক বলে, ভুলে জিনিসটা গাড়িতে ফেলে এসেছি, 1 মিনিট, ড্রাইভারকে বলছি দিয়ে যেতে। রৌনক ফোন করে বলতেই ড্রাইভার এসে একটা শপিং ব্যাগ দিয়ে যায়। ব্যাগটা চিত্রলেখার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে চিত্রলেখা। রৌনকের হাতে কোনো সাধারণ শপিং ব্যাগ নয়, স্যামসাং ব্র্যান্ডের একটা ব্যাগ। ভেতরে কি থাকতে পারে তা চিত্রলেখা সহজে অনুমান করতে পারছে, কিন্তু বুঝতে পারছে না ঘুরে ফিরে রৌনকই কেন। চিত্রলেখাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক তাগাদা দিয়ে বলে, কি হলো, নাও ধরো। কি এটা? নিয়ে খোলো, তাহলে তুই দেখতে পাবে এটা কি। এর আসলে কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কিনা সেটা না দেখে পর্যন্ত কিভাবে বুঝবে? দেখতে হবে না, আমি বলছি তো প্রয়োজন নেই। আপনি প্লিজ নিয়ে যান। শক্ত চোখ করে চিত্রলেখার চোখে চোখ রাখে রৌনক। তা দেখে একবার ঢোক গিলে চিত্রলেখা সন্তর্পণে আমতা আমতাও করে। রৌনক ঠান্ডা কণ্ঠে বলে, নাও খুলে দেখো। বাধ্য হয়ে ব্যাগটা রৌনকের হাত থেকে নেয় চিত্রলেখা। ব্যাগ খুলতে আরেক দফা বিষম খায় সে। ব্যাগের ভিতরে একটা মোবাইল ফোনের বক্স রয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ, তাও লেটেস্ট মডেল। এই ফোনটার বর্তমান মার্কেট ভ্যালু সম্ভবত প্রায় 1.5 লাখের কাছাকাছি। এত দামি একটা ফোন দেখে মাথার ভেতর চক্কর মেরে ওঠে চিত্রলেখার। একবার ফোনের দিকে তাকায়, আরেকবার লিখনের দিকে। সবশেষে রৌনকের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে ফোনের বক্সটা নামিয়ে রাখে। তা দেখে রৌনক বলে, তোমার ফোনটা লিফটে পড়ে ভেঙে গেছিল, আমি রিপেয়ার করতে নিয়ে গেছিলাম, কিন্তু ওটার আয়ু শেষ, তাই রিপেয়ার না করিয়ে নতুন এটা নিয়ে এলাম। সরি, আমি এটা নিতে পারবো না। তৎক্ষণাৎই কিছু বলে না রৌনক। দুদণ্ড চুপ থাকার পর জিজ্ঞাসা করে, বাসায় ডাস্টবিন আছে না? আচমকা ফোনের প্রসঙ্গ বাদ দিয়ে ডাস্টবিনের কথা জিজ্ঞাসা করায় ভ্যাবাক চাকা খায় চিত্রলেখা। ডাস্টবিন? মুখ ফসকে বেরিয়ে আসে লিখনে। রৌনক আবারও জিজ্ঞাসা করে, নেই? তোমরা মলা ফেলো না? এবার জবাবে চিত্রলেখা বলে, আছে তো, কিন্তু ডাস্টবিন দিয়ে কি হবে? ফোনের বক্সটা তুলে বাড়িয়ে ধরে বলে, এটা ফেলে দাও। মানে? চিত্রলেখার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এমন কথা শুনে। লাখ টাকার ফোন ডাস্টবিনে ফেলে দিতে বলছে লোকটা। এর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মানেটা খুবই সিম্পল, তোমার জন্য এনেছি, যদি তুমি না নাও তাহলে ডাস্টবিনে ফেলে দাও, কারণ তোমার জন্য আনা জিনিস তো আমি ফেরত নিয়ে যাব না। কিন্তু তোর কিছুই নেই, আমি তোমাকে জোর করছি না, করবো না। তুমি না নিতে চাইলে ফেলে দাও।
বেচারি চিত্রলেখা পড়ে যায় মহা মুশকিলে। এত দামি ফোন, তাও সরাসরি বসের কাছ থেকে গিফট হিসেবে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। আর না নিলে লোকটা ফেলে দেওয়ার কথা বলছে, এই কাজটাও চিত্রলেখা করতে পারবে না। তাই দ্রুত চিন্তা করে কিভাবে সমাধান করা যায়। চিন্তা ভাবনা করে বলে, আপনি না হয় আমার স্যালারি থেকে ফোনটার দাম কেটে রাখবেন। চিত্রলেখার কথা শুনে ভীষণ রকম হাসি পায় রৌনকের, কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে সে হাসতে চায় না, হেসে দিয়ে মজাটা নষ্ট করতে চায় না, তাই হাসি চেপে গিয়ে বলে, তোমাকে কি আমি লাখ টাকা স্যালারি দিই নাকি? মুখটা মলিন হয়ে যায় চিত্রলেখার রৌনকের প্রশ্ন শুনে। ডানে বামে মৃদু মাথা ঝাঁকায় সে, মুখে বলে, প্রতি মাসে না হয় কিছু কিছু করে কেটে রাখবেন। তুমি আমার বস নাকি আমি তোমার বস? আপনি তাহলে কি করতে হবে না হবে সেটা না হয় আমাকে বুঝতে দাও। তোমার কাছে ফোন ইউজ করা, তুমি না হয় ফোন ইউজ করো। টাকার টেনশনটা না হয় আমার কাছেই থাক, ওটা তোমার না ভাবলেও চলবে। বলেই নিজের মানি ব্যাগ থেকে চিত্রলেখা সিম কার্ডটা বের করে দেয়, যেটা ভাঙা ফোনটায় লাগানো ছিল। নষ্ট ফোনটা ফেলে দেওয়ার আগে সিম কার্ডটা নিজের কাছে রেখে দিয়েছে সে। বেচারি চিত্রলেখা ফোনের বক্সটা উল্টে পাল্টে দেখতে লাগে। এই ফোন নিয়ে সে অফিসে গেলে পরে কে কি বলে সেই চিন্তায় এখনই অস্থির লাগছে তার। অসহায় দৃষ্টি নিয়ে একবার লিখনের দিকে তাকায় চিত্রলেখা। এতক্ষণ চুপচাপ বসে থেকে দুজনার কাণ্ড দেখেছে সে, ওদের তামাশায় কোনো ভূমিকা রাখেনি। ভাগ্যে সেই সময় চারুটা এখানে উপস্থিত নেই, তা না হলে লিখন কিছু না বললেও চারু ঠিকই উল্টাপাল্টা কিছু একটা বলে বসতো। এসব মুহূর্তে উল্টাপাল্টা কথা বলায় ওস্তাদ চারু। রৌনক চেয়েছিল চিত্রলেখার জন্য একটা লেটেস্ট আইফোন কিনতে, শপিং মলে গিয়েও ছিল আইফোন কিনবে ভেবে, কিন্তু শেষ মুহূর্তে মনে হয়েছে চিত্রলেখার হাতে এত দামি ফোন দেখলে অফিসের অনেকেই নানা রকম কথা বলতে পারে। এতে অবশ্য রৌনকের কিছু যায় আসে না, কিন্তু সে এটা ভালো করেই বুঝে ফেলেছে মানুষের কথায় চিত্রলেখার অনেক কিছুই যাবে আসবে। মূলত চিত্রলেখাকে যেন খুব বেশি চিন্তা না করতে হয়, সেজন্য 2.5 লাখ টাকা দামের আইফোন না কিনে একটু কম দাম দিয়ে এই ফোনটা এনেছে। সে বুঝে এমনিতেই চিত্রলেখার চিন্তার শেষ নেই, নতুন করে একটা চিন্তার বোঝা ওর মাথায় চাপিয়ে দিতে চায় না বলে এতটুকু স্যাক্রিফাইস করেছে সে, নয়তো কারো কথার ধার ধারার সময় রৌনকের নেই। কে কি বললো কে কি করলো এসব দেখে এত আজাইরা সময় কোথায় তার। দুনিয়া গোল্লায় যাক, তার নিজের যা ভালো মনে হয় সে সেটাই করবে। ঘরের কোনো কাজই চিত্রলেখা চারুকে করতে দেয় না, তবুও রাজ্যের অলসতা ওর। শুক্রবার দিনেও ঠেলে গোসলের জন্য পাঠাতে হয়। রৌনক যখন চিত্রলেখাকে ফোনটা দিল, ভাগ্যিস আগেই চারুকে গোসলের জন্য পাঠিয়ে দিয়েছিল সে, কিন্তু এতে বিশেষ লাভ কিছু হয়নি। গোসল সেরে বেরিয়ে এসে চারু বড় বোনের কাছে আগে জানতে চেয়েছে তার বস তাকে কি উপহার দিয়েছে। এমন জিনিস চিত্রলেখা চাইলেও এড়িয়ে যেতে পারবে না। মোবাইল ফোন দেখে ইয়া বড় বড় চোখ করে বোনের দিকে তাকিয়েছে চারু, বড় করে মুখ খুলেছে কিছু বলতে, কিন্তু তার আগে চিত্রলেখা হাত বাড়িয়ে চারুর মুখ চেপে ধরে চোখ গরম করে বলেছে, একটাও বাড়তি কথা বলবি না তুই। নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে চারু বলে, আগে কথাটা তো শোনো। একদম না, একটা কথা বলে থাপ্পড়ে তোর সব কটা দাঁত ফেলে দেবো একদম আমি। আপা, চুপ চারু। তখনই বাজার হাতে বাড়ি ফিরে চয়ন ঢুকতেই দুই বোনের কথা শুনে এগিয়ে এসে চিত্রলেখার হাতে গোশতের ব্যাগটা দিয়ে বলে, তোমাদের এখনো শেষ হয় নাই? চিত্রলেখা কিছু বলে না, কেবল চোখ গরম করে কেমন কেমন চাহনিতে তাকায়। ছোট ভাইকে বুঝাতে চায় উল্টাপাল্টা কিছু না বলতে। রৌনক এখনো তাদের ঘরেই বসা, কিন্তু চয়নকে কিছু বোঝানোর সুযোগ পায় না চিত্রলেখা। তার আগেই মুখ খুলে চারু বলে, তুই জানিস আপার জন্য ওনার বস কি নিয়ে এসেছে? কি? এই দেখ। বলেই ফোনটা বাড়িয়ে ধরে। ফোনটা দেখে চয়ন নিজেও অবাক হয়েছে, এত দামি ফোন। একবার বড় বোনের মুখের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। বোন যে নিজেই একটা অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে গেছে তা বুঝতে পেরে আপাতত ফোন প্রসঙ্গে কোনো কথা না বলে বরং চারুকে বলে, গিফট আপার, তুই ফালাচ্ছিস কেন? আহা, তুই একবার ভালো করে দেখ তো। চারুর হাত থেকে ফোনটা নিয়ে বড় বোনের হাতে দিয়ে বলে, আমাদের দেখে এত কাজ নেই, আপারটা আপাই দেখো। তুই যা তো, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। চারুর কথায় কেউ পাত্তা দিল না দেখে বেচারি কিঞ্চিত মনটা খারাপ করলো। ও বুঝতে পারে আপাতত ওর কথায় কেউ ভাত দিবে না, তাই আর কিছু বলার চেষ্টা করে না। এই সুযোগে চিত্রলেখাও রান্নাঘরে চলে যায় রান্না চাপাতে। বেলা গড়িয়ে আসছে, একটু পরে আজান দিয়ে দিবে। তারপর ছেলেরা জুম্মা পড়ে আসলেই তো খাবার দিতে হবে। বাইরে থেকে ঘেমে ভূত হয়ে এসেছে চয়ন, তাই রৌনককে উদ্দেশ্য করে বলে, আমি একটু গোসল দিয়ে আসি, এত ঘেমে গেছি যে এই অবস্থায় এখানে বসতে পারবো না। আপনি বসেন, আমি আসছি, চট করেই চলে আসবো। আচমকাই বসা থেকে উঠে দাঁড়িয়ে রৌনক বলে, আমি আর বসবো না, এতক্ষণ তোমার জন্যই ছিলাম, আজকের মতো উঠছি। একদম না, আজ আমাদের সাথে দুপুরে খাবার খেয়ে তারপর যাবেন, এর আগে কেউই কোথাও যাবে না। আজ থাক, অন্য একদিন না হয় হবে। অন্যদিনেরটা অন্যদিন যাবে, আজ আপনি না খেয়ে কোথাও যাচ্ছেন না। তখনই চয়নের পিছনে এসে দাঁড়ায় চিত্রলেখা। ওদের কথোপকথন শুনতে পেয়ে আবারও বেরিয়ে এসেছে সে। এগিয়ে এসে চিত্রলেখা বলে, থাক, ওনাকে জোর করিস না। আমি তো লাবিব না, আমাকে কেন জোর করবা? লাবিবকে ডেকে জামাই আদর করে খাইয়ে দাও। কথাটা মনে মনে বলে রৌনক। মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলে,
আসি। একদম না। আবারও বাধা দেয় চয়ন। চিত্রলেখাকে বলে, তুই কি রে আপা, উচিত তো তোর ওনাকে জোর করে আটকে রাখা, তা না করে আমাকে বলছো ওনাকে জোর না করতে। এত কথা জানি না উনি আজ আমাদের সাথেই খাবেন। কিন্তু উনি তো থাকতে চাইছেন না। ওনার হয়তো কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে। ওনার কি কোথাও আজাইরে বসে থাকার সময় আছে? কত ব্যস্ত মানুষ উনি, তুই জানিস রে ভাই। তুমি এখন পর্যন্ত একবারও বলেছো ওনাকে? জিজ্ঞেস তো করো আগে, তারপর না হয় দেখা যাবে। এবার চিত্রলেখা পড়ে যায় মুশকিলে। আসলেই তো জিজ্ঞাসা না করে সে থাকবে না ধরে নেওয়াটা অনুচিত হচ্ছে। তাই চয়নের কথায় খানিকটা ইতস্তত করে চিত্রলেখা বলে, ওরা যেহেতু চাইছে আজ দুপুরে খাবারটা না হয় আমাদের সাথেই খেয়ে যাবেন। আমার হাতের রান্না কোনো 5 স্টার হোটেলের শেফের মতো নয়, তবে একদম মন্দও লাগবে না আশা করি। একবার চেখে নিজেই না হয় বিচার করবেন। খারাপ লাগলে খাবার রেখে না হয় উঠে যাবেন। রৌনক কিছু বলে না। পুনরায় আগের জায়গাটাতে বসে পড়ে ফোন লাগায় কাকে যেন। লাইনের অন্য পাশে কলটা রিসিভ হতে সে বলে, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, আমি আজ বিশেষ এক জায়গায় লাঞ্চ করব। লাইনের অন্য পাশ থেকে তানিয়া বলে, রনক, মা কিন্তু এখন রাগ করে আছেন। তোমার আজ বাসায় থাকা উচিত। আই কান্ট, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর মি। রনক, প্লিজ হ্যান্ডেল ফর মি, আই রিকোয়েস্ট ইউ, জাস্ট টুডে প্লিজ। তানিয়া আর কিছু বলতে পারে না। রৌনক লাইন কেটে দেয়। চিত্রলেখা আর কিছু না বলে রান্নাঘরে ফিরে যায়। রৌনক সত্যি সত্যি থাকতে রাজি হয়ে যাবে সে ভাবেনি। এত বড় একজন মানুষ তার একবার বলায় এভাবে দুপুরে খাবারের জন্য থেকে যেতে রাজি হবে সেভাবে ভাবেনিও। একে একে লিখন চয়ন দুজনাই গোসল দিয়ে তৈরি হয়ে নিয়েছে। তারপর রৌনক হাত মুখ ধুয়ে নিলে তাকে নিয়ে ওদের এলাকার বড় মসজিদে গেছে জুম্মা আদায় করতে। অনেক বছর পর রৌনক কারো সঙ্গে জুম্মা পড়তে গেল। বাবা বেঁচে থাকতে বড় ভাই সমেত 3 জন একত্রে যাওয়া হতো, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে রৌনক অনেকটাই একাই হয়ে গেছে বলা যায়। কখনো কখনো তাদের 2 ভাইয়ের একত্রে যাওয়া হয়, তবে সেটা মাসে বা 6 মাসে 1 কি 2 দিন, বছরে 2টো ঈদের দিন। এছাড়া আর আগের মতো একত্রে জুম্মা পড়া হয় না 2 ভাইয়ের। ওরা নামাজ পড়তে বেরিয়ে যেতে শব্দহীন পদক্ষেপে চিত্রলেখা পেছনে এসে দাঁড়ায় চারু। চারু শব্দ না করলে ওর উপস্থিতি টের পায় চিত্রলেখা। চারু কিছু বলার আগে সে জিজ্ঞাসা করে, কি চাই? চারু পেছন থেকে বড় বোনকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি বিশেষ কেউ। মানে? ছোট বোনের কথার মানে যেন ধরতে পেরেও বুঝতে পারল না চিত্রলেখা। হয়তো সে ইচ্ছা করেই বুঝতে চায় না। জীবনে অনেক কিছুই আমাদের বুঝেও না বুঝার ভান করতে হয়। চারু যা ইঙ্গিত করতে চায় চিত্রলেখা বুঝতে পেরেও সেটা না বুঝার ভান করে। তাকে অনেক কিছুই না বুঝতে পারার ভান করতে হয়। এভাবে জীবনটা টেনে নিয়ে যাচ্ছে সে। তার তো নিজেকে নিয়ে ভাবার সময় নেই। চিত্রলেখা নিজেকে নিয়ে ভাবতে বসলে অনেকগুলো জীবন অনেক আগেই অথৈ সাগরে ডুবে যেত। আমি তোমাকে বলেছিলাম না তুমি বলেই এত আয়োজন। তোমার জায়গায় অন্য কেউ হলে তোমার বস মুখ ফেরায়ও দেখতো না। তুমি বলেই সে বারবার ছুটে আসতেছে তোমার জন্য। তুই আবার তোর এইসব আচারে পেঁচাল নিয়ে আসছিস? যা তো, কাজ আছে আমার, করতে দে। সবাই নামাজ পড়ে আসলেই তো ভাত দেয়া লাগবে। এখন না হয় কথা ঘুরাই দিলা আব্বা, কিন্তু এইসব বিষয় চাপা থাকে না। দেখো একদিন ঠিকই তুমি টের পাবা, তখন বুঝবা আমি ভুল বলি নাই। চারু, থামবি তুই? আপাতত এই বিষয়ে আর কথা বাড়ায় না চারু। এখন যে আরেকটা কথা বললে এরপর ওর কানের নিচে ঠাস করে পড়বে তা বুঝতে অসুবিধা হচ্ছে না, তাই প্রসঙ্গ পাল্টে বলে, কি রান্না করছো? গরু গোশত আলু দিয়ে, ফার্মের মুরগি ছিল অর্ধেকটা, ওটা বুটের ডাল দিয়ে রান্না করেছি। উনি সত্যি সত্যি আমাদের সাথে খাবে জানলে আমি মুরগিও আনাতাম, সঙ্গে আরো কিছু করতাম। সাথে আর কিছু করো নাই? করছি তো, পাতলা ডাল করি, 3 পদের ভর্তা করছি, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করছি, সঙ্গে সাদা ভাত ও সালাদও আছে। আসলে শেষ মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না, তাই হাতের কাছে ছিল সেটাই করেছি। ভাত কেন করলা আপা? পোলাও করতাম। এত বড় একজন মানুষকে কি তুমি ভাত দিবা? উনি বড় মানুষ, আমি তো আর ওনার মতো না। আমি গরিব মানুষ, ঘরে যা আছে তাই করছি। পছন্দ হলে খাবে, না হলে নেই। তাছাড়া পোলাওর চাল যা আছে ওইটুকু দিয়ে সবার হবে না, তাই রান্না করিনি। সবার তো পোলাও খাওয়ার দরকার নাই, ওনার জন্য করলেই হতো। তোদের সামনে আমি শুধু ওনাকে পোলাও দিব আর তোরা ভাত খাবি? হ্যাঁ দিবা, উনি মেহমান মানুষ, তা হবার তোমার বস, ওনার জন্য বিশেষ রান্না হওয়া উচিত। পোলাওয়ের চালটা দাও, আমি ধুয়ে দেই, ওরা আসতে সময় আছে, তুমি চট করে রান্না করে ফেলো। চিত্রলেখার মন
সঙ্গে দেয় না খচখচ করে। ভাই বোনগুলোর সামনে শুধু একজনকে পোলাও দিবে আর ওরা তাকিয়ে থাকবে। চিত্রলেখার জন্য পৃথিবীতে সবকিছুর ঊর্ধ্বে ওর ভাই বোনেরা। চারু চট করে চালটা ধুয়ে এগিয়ে দিতে বাধ্য হয়ে চিত্রলেখা মনের খচখচানি নিয়েই পোলাওটা বসায়। আজ এখানে থাকা হবে জানলে রৌনক হয় পাঞ্জাবি পরে আসতো, নয় সঙ্গে করে নিয়ে আসতো। কিন্তু সে তো থাকার বা দুপুরে এখানে খাওয়া দাওয়া করার মতো পরিকল্পনা করে আসেনি। সে তো এসেছিল এক পলক সামনে থেকে নিজ চোখে চিত্রলেখাকে দেখেই চলে যাবে, বসবেও না। সে জানে তো তাকে দেখলে চিত্রলেখা অসুস্থ শরীরে ব্যস্ত হয়ে পড়বে, যা সে একদমই চায় না। কিন্তু পরিকল্পনা করে না আসলেও তাকে থেকে যেতে হয়েছে। চয়ন বারবার করে বলেছে ভদ্রতার খাতিরে তাকে না করতে হয়েছে, কিন্তু চিত্রলেখা নিজের ইচ্ছা বলুক আর ভাইয়ের কথা শুনে। চিত্রলেখার মুখে শোনার সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই তার মনের ভেতর ওর হাতের রান্না খাবার লোভ চেপে গেছে। চেষ্টা করলে এই লোভটা সে সংবরণ করতে পারত, কিন্তু ইচ্ছে করেই করেনি। সে চায় অন্তত জীবনে একবার হলেও এই মেয়েটার হাতের রান্না খেতে। ইদানিং খুব কমই ইচ্ছা পোষণ করে সে। এই ইচ্ছা আর দমিয়ে রাখেনি। সামনে থেকে আহ্বান পেয়ে কোনো রকম পরিকল্পনা ছাড়াই থেকে যেতে হয়েছে তাকে। তাই আজ ট্রাউজার টি শার্ট পরে নামাজ পড়তে হয়েছে। জীবন এমনই, পরিকল্পনা করে কখনোই কিচ্ছু হয় না, বরং হয় সেটাই যেটা আমরা মূল পরিকল্পনার ব্যাকআপ হিসেবেও ভাবি না। জীবন চলে পরিকল্পনার বাইরে। চিত্রলেখাদের বাসায় একটা ডাইনিং টেবিল আছে, তবু আজ ড্রয়িং রুমের ফ্লোরে চাদর বিছানো হয়েছে খাওয়া দাওয়া করতে। চিত্রলেখা সপ্তাহে 2 দিন বাসায় দুপুরে খাবার খায়, তাই বন্ধের 2 দিন সে ভাই বোন খালাকে নিয়ে এভাবে আয়োজন করে পিকনিকের মতো খাওয়া দাওয়া করে। টুকটাক ভালো মন্দ রান্না করার চেষ্টা করে, আজও তাই করেছে। চিত্রলেখা ফ্লোরে চাদর বিছাতেই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে লিখন বলে, আজ না হয় ড্রয়িং টেবিলে খাবার দিতা। কেন? আমতা আমতা করে লিখন। রৌনকের উপস্থিতিতে ইতস্তত লাগে ওর, তা বুঝতে পেরে চিত্রলেখা বলে, সমস্যা নেই, আমরা সবাই নিচে বসে পড়বো, ওনার খাবার টেবিলেই দিব। রৌনক বুঝতে পেরে বলে, আমি আলাদা বসবো কেন? আমাদের সবার সাথে একত্রে বসে খাওয়ার কথা, তাই না? তাহলে আমি আলাদা বসবো কেন? লিখন বলে, আসলে আপা, যেদিন যেদিন বাসায় থাকে ওই দিন আমরা এভাবেই মাটিতে বসে খাই আয়োজন করে। ভালো কথা। বলতে বলতেই রৌনক উঠে এসে মাটিতে পাতা চাদরে বসে আরো বলে, আমি এখানে বসেই খাবো তোমাদের সবার সাথে। রৌনকের আচরণ মুগ্ধ করে চিত্রলেখাকে। অজানা অদেখা ভালো লাগে, ভেতরটা ছেয়ে যায় ওর। চিত্রলেখা চারু ব্যস্ত রান্নাঘর থেকে খাবার আনতে, এর মধ্যেই দরজায় শব্দ হয়। এই অসময়ে কে আসতে পারে ভেবে ওরা একে অপরের মুখ চাওয়া চাই করে। চিত্রলেখার হাতে থাকা তরকারির বাটি নামিয়ে রেখে দরজা খোলার জন্য যেতে নিলে লিখন তাকে বাধা দিয়ে বলে, আমি দেখতেছি আপা। লিখন দরজা খুলে ফিরে আসতেই তাকে দেখে চিত্রলেখা জিজ্ঞাসা করে, কে রে? মামুন ভাই, আপনি এই সময়? চিত্রলেখার মুখে মামুন নামটা শুনে একবার মাথা তুলে তাকায় রৌনক। আগের দিন এই লোকটাকে দেখেছে সে। তার বলা কিছু কথাও মনে পড়ে যায় তৎক্ষণাৎই রৌনকের। এগিয়ে এসে মামুন বলে, অনেকদিন তোমার হাতে রান্না খাওয়া হয় নাই, তাই ভাবলাম আজ তোমাদের বাড়িতেই দুপুরে খাবো। অন্য কেউ কিছু বলার আগে চারু বলে, ভালো করেছেন মামুন ভাই। আজকে আপা গরুর গোস্ত রান্না করছে আলু দিয়ে, মুরগি করছে বুটের ডাল দিয়ে, সব আপনার পছন্দের আইটেম। না আসলে তো বিশাল মিস হয়ে যেত। ওদের কথোপকথন শুনে মনে মনে রৌনক আওড়ায়। বাহ, আমাকে খাওয়ানোর জন্য আরেকজনের পছন্দের আইটেম রান্না করা হয়েছে কেন? আমি কি পছন্দ করি সেটা জিজ্ঞাসা করে নেওয়া যেত না? খাবো না এসব আইটেম, লবণ দিয়ে ভাত খাবো আজ আমি। লবণই আমার প্রিয় আইটেম। মামুন রৌনককে দেখেও কিছু বলে না, সে আজ ইচ্ছে করে এসেছে। বড় মসজিদ থেকে লিখন ও চয়নের সাথে রৌনককে বের হতে দেখেছে সে। তখনই বুদ্ধি হাটে দুপুরে আজ এই বাড়ি খাওয়া দাওয়া করবে সে। মূলত ভেতরে কি চলছে সেটা দেখতেই আসা তার। খাওয়া দাওয়া হচ্ছে বাহানা মাত্র, কারণ ছাড়া তো এই ভর দুপুরে এসে ওঠা যায় না। আর সে চিত্রলেখাকে চিনে, খেতে চাইলে সে কখনোই আপত্তি করবে না। খাবার কম থাকলে প্রয়োজনে নিজে খাবে না, তবুও তাকে খাওয়াবে। তার মায়াকে সে চিনে ভালো করেই। চারু চিত্রলেখার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, দেখছো আপা, আমি তোমাকে দিয়ে পোলাওটা রান্না করায় কত ভালো কাজ করছি। চিত্রলেখা মুখে কিছু বলে না, আপাতত সে মহা চিন্তায় আছে। মামুনের কথাবার্তার লাগাম নেই। রৌনকের উপস্থিতিতে কি বলতে কি বলে ফেলবে তার নেই ঠিক। সে চায় না মামুন বা চারু কেউ উল্টাপাল্টা কিছু বলুক। চিত্রলেখার দম গলার কাছটায় আটকে আছে আপাতত। যতক্ষণ না রৌনক বিদায় হচ্ছে ততক্ষণ তার শান্তি হবে না। চারুর কথা শুনে যেটুকু চাল ছিল তা দিয়ে পোলাও করেছে সে। তা দিয়ে 2 জন ভরপেট খেতে পারলেও 3 জন আর হবে না। বাকিদের জন্য সাদা ভাত। চিত্রলেখা নিজেই সবার ভাত বেড়ে দিয়েছে, এমনকি রৌনক ও মামুনকেও। রৌনকের প্লেটে তরকারি দিতে নিলে সে বাধা দিয়ে বলে, আমার প্লেটে পোলাও আর ওদের প্লেটে ভাত কেন? রৌনকের প্রশ্নের জবাবে কি বলবে ভেবে পায় না চিত্রলেখা। বাসায় পোলাওয়ের চাল ছিল না, কথাটা বলতে ভীষণ লজ্জা করছে ওর। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। পরিস্থিতি আন্দাজ করতে পেরে চিত্রলেখাকে বাঁচিয়ে দিয়ে লিখন বলে,
আমরা কেউ আজ পোলাও খাবো না, আপাকে আগেই বলেছি, তাই শুধু আপার জন্য পোলাও করা হয়েছে। লিখনের কথা শুনে শুকনো কাশে পাশে বসা মামুন নিজের উপস্থিতি জানান দেওয়ার প্রচেষ্টা আর কি। আই সি। বলেই রৌনক নিজের প্লেটটা চারুকে দিয়ে ওর ভাতের প্লেটটা নিয়ে বলে, আমিও পোলাও খাবো না, রিচ ফুড অ্যাভয়েড করছি আজকাল। চারু একবার বোনের দিকে তাকা, আরেকবার রৌনকের দিকে। পোলাও করার বুদ্ধিটা ওরই ছিল, যার জন্য করা সেই যদি না খায় তাহলে তো রান্না করে কোনো লাভ হলো না। ভাত পোলাওয়ের বিষয়ে আর কেউ কোনো কথা বলে না। চিত্রলেখায় সবার প্লেটে খাবার তুলে দেয়। গরুর গোশতের বড় টুকরাগুলো বুঝি রৌনকের প্লেটেই তুলে দিয়েছে। নিজের প্লেটে হাত দেওয়ার আগে রৌনক একবার সন্তর্পণে আর দৃষ্টিতে সবার প্লেটেই চোখ বুলায় মাথা নিচু করে। সরাসরি কারো প্লেটের দিকে তাকানোটা অশোভন কিনা। চিত্রলেখা সবার প্লেটে গোস্ত তুলে দিলেও নিজের প্লেটে নেয়নি। এখনও চিত্রলেখা নিজের প্লেটের ভাতে হাত দেয়নি। যেই হাত বাড়ায় অমনি আরও দুটো হাত তার প্লেটের কাছে এসে পৌঁছায়। রৌনক মামুন দুজনেই নিজের প্লেটের গোস্তের টুকরো চিত্রলেখার প্লেটে তুলে দেয়। এমন কাণ্ডে উপস্থিত সকলে ভেবাচেকা খায়। চিত্রলেখা পড়ে যায় মহা মুশকিলে। জীবনে এর আগে এত বিব্রতকর পরিস্থিতিতে সে কখনো পড়েনি। আজকের দিনটা না এলেই বুঝি ভালো হতো। মুখ তুলে একে একে দুজনের দিকেই তাকায় সে। মামুন তার হাতের গোশতের টুকরোটা চিত্রলেখার প্লেটে দিয়ে বলে, ভাগ করে খাইলে মহব্বত বাড়ি, খাও মায়া। এতটুকু বলেই সে নিজের খাওয়ায় ব্যস্ত হয়। অন্যরা তাকিয়েছে রৌনকের মুখের দিকে। সে কি বলে হয়তো তা শুনতে। পরিস্থিতি সামাল দিয়ে রৌনক বলে, আমি মিট খাই না, অ্যালার্জি আছে। এই কথা বলে নিজের প্লেটে সবটুকু গোস্তের তরকারি তুলে চিত্রলেখার প্লেটে দিয়ে দেয় আর মনে মনে বলে, বাহ, আমার সামনে বসে আরেকজনের মোহাম্মত বাড়ানো হচ্ছে। গাধা কতকার, এই মেয়ের জীবনে এত গাধার ছড়াছড়ি কেন? এক লাভই তো কম ছিল না, এখন আবার এই গাধা জুটিছে। না না, এই গাধাটা মনে হয় আরও আগে থেকে জুটিছে। এর হাবভাব দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে শ্বশুর বাড়ি এসে জামাই আদর নিতে। নিয়ে যাচ্ছি তোরে আমি জামাই আদর, গাধা কতকার। চিত্রলেখা রৌনকের প্লেটের দিকে তাকিয়ে বলে, আমাকে তো সবটাই দিয়ে দিলেন, আপনি খাবেন কি দিয়ে? কেন এত কিছু রান্না করেছো, একটা আইটেম না খেলে কম পড়বে না আমার? কি দেব আপনাকে? মুরগি দিই? মনে মনে চিত্রলেখা নিজের উপস্থিত বুদ্ধির জন্য নিজেই নিজের প্রশংসা করে। ভাগ্যিস তখন মুরগিটা নামিয়ে রান্না করেছিল। ও তো জানেই না রৌনকের অ্যালার্জির কথা। মুরগি না করলে এখন কি শুধু ভর্তা সবজি দিয়ে ভাত খেত মানুষটা? ইস, জিজ্ঞাসা না করে কি ভুলটাই না করে ফেলেছে। না মুরগি না, ওটা কি? চিত্রলেখার কাছাকাছি থাকা একটা বাটি দেখিয়ে জিজ্ঞাসা করে রৌনক। জবাবে চিত্রলেখা বলে, এটা গুঁড়া কাচকি মাছের চচ্চড়ি। ওটা দাও আমায়। এটা আপনি খেতে পারবেন না। কেন? আমতা আমতা করে চিত্রলেখা বলে, বাসি তরকারি গতকাল রান্না করেছিলাম, ফ্রিজে ছিল সারা রাত। এতে কি হয়েছে? পচে তো যায়নি, খাওয়া তো যাবে তাই না? তবু বাসি তো একদিন আগে রান্না। তুমি খেতে পারছো, তাহলে আমি খেতে দোষ কোথায়? এদিকে দাও দেখি। চিত্রলেখা বাধ্য হয়ে বাটিটা এগিয়ে দেয়। সবাইকে বিশেষ করে চিত্রলেখাকে অবাক করে দিয়ে রৌনক আগের দিনে রান্না করা গুঁড়া কাচকি মাছের চচ্চড়ি ও ভর্তা সবজি দিয়ে ভাত খেয়ে ফেললো। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে যথেষ্ট তৃপ্তি করে খেয়েছে। হয়তো বহুদিন এভাবে আরাম করে ভাত খাওয়া হয় না তার। কেবলমাত্র টাকা পয়সা দিয়েই তো জীবনের সব তৃপ্তি পাওয়া যায় না। খাওয়া দাওয়া শেষে শরীর টানছে তার। অনেকদিন পর এভাবে আয়েশ করে খেয়েছে কিনা সেজন্যই এমন লাগছে। একটু বিছানায় গা এলিয়ে দেওয়া প্রয়োজন আলসি কাটাতে। খাওয়া দাওয়ার পর লম্বা ঢেকুর তুলে মামুন বলে, তোমার হাতের রান্না বরাবরই চমৎকার হয় মায়া। চিত্রলেখা চাইছে না মামুন আর এক মুহূর্ত এখানে থাকুক। এই লোক বিদায় হলে ও বাঁচে, তাই ওকে বিদায় করতে বলে। আপনি কি আরো কিছুক্ষণ বসবেন মামুন ভাই? তুমি বললে অবশ্যই বসবো। আমার জীবন তো ঊর্ধ্বমুখী কিছুই নেই, সেটা তো তুমি ভালো করেই জানো, জানো না? মামুনকে সে ছোট করতে চায় না। তার প্রতি মামুনের ভালোবাসাকে যথেষ্ট শ্রদ্ধাও করে, কিন্তু অফিসের বসের সামনে অবাঞ্ছিত লজ্জার মুখে পড়তে চায় না। তাই মামুনের প্রশ্নকে সরাসরি উপেক্ষা করে গিয়ে চিত্রলেখা বলে, আজকে তো ছুটির দিন, বাসায় খালাম্মা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। আজ না হয় আপনি বাড়ি যান। চলে যাইতে বলছো? এক কাপ চা খাও, তারপর না হয় যাই। মনে মনে ফস করে একটা শ্বাস ছেড়ে চিত্রলেখা বলে, বাসায় চা পাতা নেই মামুন ভাই, নইলে অবশ্যই আপনাকে চা বানিয়ে খাওয়াতাম। আরেকদিন না হয় খাওয়াবো, চা আজ তোলা থাক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।